আধা বদলে শুরু করব কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টার। চ্যাপ্টারটা আমাদের কার্যক্ষমতা শক্তি। হ্যাঁ, কার্যের সংজ্ঞা তাহলে বলের প্রয়োগবিন্দুর স্মরণ হলে আমরা বলি প্রযুক্ত বল কার্য করে। এবার কার্যের পরিমাপটা কত কার্য হয়, কার্যের পরিমাপ আমরা কার্যকে W দিয়ে লিখি, বল ইনটু স্মরণ। তোমরা এটা তো পড়ছো, বল ইনটু স্মরণ তখনই হবে যদি বল আর স্মরণ একই অভিমুখে হয়। আর বল স্মরণ একই অভিমুখে নাও হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই কার্যের পরিমাণটা একটু আমরা চেঞ্জ করে দিব। দেখো, স্মরণের অভিমুখে বলের উপাংশ এইভাবে লিখবো, স্মরণের অভিমুখে বলের উপাংশ ইনটু স্মরণ। আমরা এইভাবে কার্য বের করব। আচ্ছা, এই মানেটা কি দেখো, স্মরণের অভিমুখে বলের উপাংশ। এখানে দেখো বল এই দিকে নেওয়া হচ্ছে, এটা যদি থিটা হয় তাহলে বলের একটা উপাংশ স্মরণের অভিমুখে নিতে হবে। তাহলে স্মরণের অভিমুখের যে উপাংশ সেটা অবশ্যই হবে f cos θ। তাহলে f cos θ লিখলাম এটা। তাহলে কার্য আমাদের মান হবে f cos θ ইনটু s বা fs cos θ আমরা বলি এটাকে। এটা কার্যের মান কখন, বল সুষম হলে, সুষম বল যখন ক্রিয়া হয়, অর্থাৎ পরিবর্তনশীল বল যদি না হয়, সেই ক্ষেত্রে ডিরেক্টলি আমরা f ডট s বা fs cos θ দিয়ে কার্য নির্ণয় করব। দেখো fs cos θ মানে f ডট s, কারণ কার্য স্কেলার রাশি হয় আর বল আর স্মরণ দুটোই ভেক্টর রাশি। w f ডট s। তাহলে এখন পর্যন্ত আমরা কার্যের দুটো সূত্র আমরা দেখলাম অ্যাকচুয়ালি। একটা হচ্ছে fs cos θ আর এটা মানে f ডট s। যখন f এর মান দেওয়া থাকবে, বলের মান দেওয়া থাকবে, স্মরণ দেওয়া থাকবে, কোণ দেওয়া থাকবে, তখন কার্য অবশ্যই এটা দিয়ে বার করতে হবে। আর যখন ভেক্টর ফর্মে দেওয়া থাকবে বল আর স্মরণ, তখন কার্য আমরা f ডট প্রোডাক্ট করব s এর সঙ্গে। আচ্ছা, এই কার্যের সূত্র এটা বা এটা হচ্ছে বল যদি সুষম হয়। এবার পরিবর্তনশীল বল হলে কার্য কি হবে সেটা আমরা পরে আসব। তার আগে কার্যের বিভিন্ন একক টেকগুলো একটু দেখি। তাহলে কার্যের সংজ্ঞা হলো, কার্যের পরিমাপ আমরা f cos θ ইনটু s বা fs cos θ বা f ডট s বলছি। হ্যাঁ, আর এটা তখনই প্রয়োগ করব বল যদি সুষম হয়। কার্য একটি স্কেলার রাশি, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, স্কেলার হলেও কিন্তু এর মান নেগেটিভ, পজিটিভ, 0, 0 হতে পারে। কার্য এমন একটা স্কেলার যার শুধু মান আছে কিন্তু নেগেটিভ মান হয়। কার্য একটি স্কেলার, এর মান কিন্তু নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে, কার্য শূন্যও হতে পারে। আচ্ছা, এবার কার্যের একক আমরা আসি। দেখো, এসআই পদ্ধতিতে যদি আমরা লিখি, তোমরা জানো এসআই পদ্ধতিতে কার্যের একক জুল, ছোটবেলা থেকে পড়ে আসছো। অ্যাকচুয়ালি বল ইনটু স্মরণ, নিউটন ইনটু মিটার, এটাকে আমরা বলি জুল। তার মানে 1 জুল ইকুয়াল টু 1 নিউটন ইনটু 1 মিটার। আর সিজিএস পদ্ধতিতে কার্যের একক তোমরা জানো আর্ক। আর্ক মানে হচ্ছে ডাইন ইনটু সেন্টিমিটার। বল হবে ডাইনে, স্মরণ হবে সেন্টিমিটার। তাহলে এটাকে বলি আমরা আর্ক। ডাইন সেন্টিমিটারকে আর্ক বলি। তার মানে 1 আর্ক সমান সমান 1 ডাইন ইনটু 1 সেন্টিমিটার। হ্যাঁ, 1 সেন্টিমিটার ইনটু 1 ডাইন, এটাকে বলছি আমরা সিজিএস পদ্ধতিতে কার্যের একক। তাহলে এসআই পদ্ধতিতে কার্যের একক জুল, সিজিএস পদ্ধতিতে কার্যের একক আর্ক। একদম ক্লাস 9 এর পড়া তোমাদের। এবার আসি আমরা কার্যের মাত্রা, এখানেই আসি। দেখো কার্যের মাত্রা, দেখো কার্য অ্যাকচুয়ালি বল ইনটু স্মরণ ইনটু cos θ কার্যের মান। f এর মাত্রা m l t⁻², আর স্মরণের মাত্রা l, আর cos θ এর মাত্রা কিছু হয় না। cos θ তো মাত্রাহীন, দুটো দৈর্ঘ্যের অনুপাত cos θ। সেই জন্য কার্যের মাত্রা আমাদের দাঁড়ালো ml² t⁻²। আচ্ছা, কার্যের মাত্রা, এরপরে আমরা শক্তি পড়বো, শক্তিরও মাত্রা কিন্তু সেম। আচ্ছা, আরো কার্যের কয়েকটা আরো এক্সট্রা একক আমাদের জানতে হবে। কার্যের অন্য অন্য একক অনেক সময় দরকার হয়।
কার্যের অন্যান্য একক কিরকম, যেমন কার্য বা শক্তি ইলেকট্রন ভোল্ট একটা কার্যের একক, ই ভি ছোট হাতের ই বড় হাতের ভি ইলেকট্রন ভোল্ট হচ্ছে কার্যের একক। এটা মানে হচ্ছে 1.6 × 10⁻⁻19 জুল এক ইলেকট্রন ভোল্ট মানে। তারপরে কিলোওয়াট আওয়ার, 1 কিলোওয়াট আওয়ার তোমরা পড়ছো তড়িৎ কার্য বা তড়িৎ শক্তি কিলোওয়াট আওয়ার দিয়ে লেখা হয়তো বিওটি যাকে বলতাম আমরা ক্লাস 10 এ। 1 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে 1000 ওয়াট × 1 ঘন্টা। এটা যদি আমি 1000 ওয়াট আর 1 ঘন্টাকে সেকেন্ডে পরিণত করি এটা জুল হবে। জুল করলে 3.6 × 10⁻6 জুল হয়। তোমরা এগুলো করছো, তাহলে 1 কিলোওয়াট আওয়ার হচ্ছে 3.6 × 10⁻6 জুল। দেখো 1 কিলোওয়াট আওয়ার এটা যে হয় আমি একটু দেখাচ্ছি। দেখো 1 কিলোওয়াট আওয়ার আমি একটু তোমাদের করতে হবে না, এটা 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তার মানে 3.6 যদি আমি দেই 3.6 দিলে এইখানে 3টা শূন্য এখানে 3টা শূন্য 10⁻6 আর ওয়াট ইনটু সেকেন্ড মানে হচ্ছে জুল। ওয়াট ইনটু সেকেন্ড মানে জুল। আচ্ছা গেল আমাদের কার্যের অন্যান্য একক ইলেকট্রন ভোল্ট, ওয়াট আওয়ার, আরো একক আছে। কার্যের সংজ্ঞা, তারপরে কার্যের পরিমাপ, বল সুষম হলে কার্যের পরিমাপ, তারপরে কার্যের একক, কার্যের অন্যান্য একক, কার্যের মাত্রা বলা হলো এবং কার্য স্কেলার রাশি এটাও বলা হলো। কার্য যদি নেগেটিভ হয়, পজিটিভ হয়, শূন্য হয় সেটাও বলা হলো। কি করে হয় পরে আমরা আসবো। আচ্ছা প্রথম আমরা একটা অঙ্ক করি, এরপরে দেখো তোমরা করতে পারো কিনা। যতটুকু পড়া হলো তার মধ্যে থেকেই হয়ে যাবে। সামান্য পড়া হলো। কার্যের একটাই সূত্র জানি, সুষম বল যদি হয়, সুষম বলের ক্ষেত্রে কার্যের সূত্র কার্য F W Fs cos θ আর F ডট S এই দুইটা আমরা প্রয়োগ করব যদি সুষম বল হয়। তাহলে পড়া এমনি কোশ্চেন দেখি বোঝা যাবে বল সুষম কিনা, মানে কনস্ট্যান্ট কিনা। বল যদি পরিবর্তনশীল হয় তাহলে আবার এখান থেকে কিন্তু করা যাবে না, তখন ইন্টিগ্রেশনের ব্যাপার আসে। দেখো চিত্রে এ বিন্দু থেকে বি বিন্দুতে সরণের জন্য একটা ব্লক, এ বিন্দু থেকে বি বিন্দুতে সরণ হলো, কার্য কত এটা বার করতে হবে। তাই একদম সহজ কার্য মানে এখানে কি কি দেওয়া আছে, বলের মান দেওয়া আছে এবং কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, দূরত্ব দেওয়া আছে 6 মিটার। তাহলে এফ এস cos θ এটা দিয়ে আমরা করব। এফ মানে হচ্ছে 20, এস মানে হচ্ছে 6 মিটার ইনটু cos 60 মানে হচ্ছে হাফ, মানে 20 × 6 × হাফ, তার মানে 60 জুল। 60 জুল কার্য হলো। তারপরে নেক্সট দেখো যেটুকু শিখলাম তার উপরে একটি বল F = 2i cap - 3j cap + 4k cap একটি কণার উপর প্রয়োগ করে এই কণার সরণ হলো a বিন্দু থেকে b বিন্দুতে। দেখো এই বল দ্বারা কার্য, দেখো বল ভেক্টর দেওয়া আছে, আমরা যদি সরণ ভেক্টর বার করতে পারি বা আমাদের যদি দেওয়া থাকতো তাহলে ভালো হতো। সরণ ভেক্টর দেওয়া নাই, কিন্তু একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যাচ্ছে এটা বলা আছে, এখান থেকে আমি সরণ ভেক্টর বার করে নিতে পারি। তোমরা সরণ ভেক্টর জানো তো? সরণ ভেক্টর মানে হচ্ছে অন্তিম অবস্থান ভেক্টর। দেখো অন্তিম এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল, তার মানে বি বিন্দুর অবস্থান ভেক্টর থেকে আমরা যদি এ বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ করি তাহলে সরণ ভেক্টর হয়। এই যে ভেক্টরে করানো হয়েছিল, এখানে এ এখানে বি, হ্যাঁ এটা আর এ এটা আর বি অবস্থান ভেক্টরগুলি, হ্যাঁ এ থেকে বি এই সরণটা হয় আর বি মাইনাস আর এ। ভেক্টরের ত্রিভুজ সূত্র প্রয়োগ করো এখানে, এটা যদি আর এ হয়, এটা যদি সরণ হয়, এটা যদি আর বি হয়, তাহলে এই সরণ ইজ ইকুয়াল টু এই যে সরণ ভেক্টর এটা সরণ এ বিটা, এ বি ইজ ইকুয়াল টু আর বি মাইনাস আর এ হয়। তাহলে আর বি কত, আবার আর বি কত? আর বি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বি বিন্দুর স্থানাঙ্ক দেখো 4 4 2, তার মানে 4i cap প্লাস 4j cap প্লাস 2k cap, এই 4i cap 4j cap 2k cap এটা হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। এ বিন্দুর অবস্থান ভেক্টর দেখো 0 3 5, মানে i এর টার্মটা 0 ওটার হচ্ছে না, তাহলে 3
জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ। এটা হচ্ছে তোমার এ বিন্দুর অবস্থান ভেক্টর। এবার মাইনাস করলে এটা মাইনাস এটা করলে 4i ক্যাপ, এখানে -3 ওদিকে i ক্যাপ নেই, তার মানে 4i ক্যাপই হচ্ছে 4j ক্যাপ -3j ক্যাপ, মানে প্লাস j ক্যাপ হচ্ছে 2k ক্যাপ -5k ক্যাপ, মানে -3k ক্যাপ হচ্ছে। এটা হচ্ছে সরণ ভেক্টর। তা সরণ ভেক্টর জানি, এখন আমাদের বল ভেক্টর দেওয়া আছে, বল ভেক্টর দেওয়া আছে, আবার এটা দেওয়া আছে বল ভেক্টর। বল কত? 2i ক্যাপ -3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। তাহলে বল আর সরণ ভেক্টর দেওয়া থাকলে আমরা কার্য ভেক্টর এদের ডট প্রোডাক্ট করব। সুতরাং কার্য w f ডট s করব ভেক্টর দেওয়া থাকলে। তাহলে f ডট s মানে f হচ্ছে 2i ক্যাপ -3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, এর সঙ্গে ডট প্রোডাক্ট আমরা করছি কত? 4i ক্যাপ প্লাস s j ক্যাপ -3k ক্যাপ। দেখো কত হয়, 4 দুগুণে 8, 8i ক্যাপ, 8 i ক্যাপ আর হচ্ছে না, i ক্যাপ 1, এবার j ক্যাপ -3, দেখো তারপর হচ্ছে 3 আর 4 -12, এটা হইলো। আচ্ছা আমি ভুল করলাম কি? হ্যাঁ ভুল করলাম তো, না ঠিকই আছে 2, এটা 4 দুগুণে 8, 8 -3, তাহলে কত হলো? 5 -12 7 না, -7 জুল। ভুল হলো নাকি একটু দেখো। হ্যাঁ তাহলে এটাই হচ্ছে কার্য। দেখো কার্য মাইনাস এলো। তাহলে সরণ ভেক্টর ডাইরেক্ট দেওয়া ছিল না, কিন্তু সরণ ভেক্টর আমাকে বার করে নিতে হলো, কারণ অবস্থানগুলো দেওয়া আছে, এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এবার বি বিন্দুর অবস্থান ভেক্টর থেকে এ বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ করলে সরণ ভেক্টর হয়ে যাবে। বাস এফ ডট এস করলাম। নেক্সট আচ্ছা সবার দেখো, এবার কার্যের শ্রেণী বিভাগ, মানে কার্যের শ্রেণী বিভাগ বলতে কার্য ধনাত্মক হয়, কার্য ঋণাত্মক হয়, কার্য শূন্য হয়, বল প্রয়োগ হওয়া সত্ত্বেও কার্য শূন্য হতে পারে, সেইগুলোই আমরা শ্রেণী বিভাগ করছি। 1 নম্বর হচ্ছে ধনাত্মক কার্য, পজিটিভ কার্য। ধনাত্মক কার্য কখন হবে? দেখো যদি ধরো একটা বস্তুকে বল প্রয়োগ করে আমি এদিকে সরণ ঘটালাম, তাহলে সরণ এদিকে, এবং বল যদি বলের সঙ্গে সরণ যদি সূক্ষ্ম কোণ হয়, এটা বল এদিকে সরণ ভেক্টর, এদের মধ্যে কোণ 90 ডিগ্রি থেকে যদি কম হয়, কারণ কার্যের সূত্র কি? কার্যের সূত্র এখন পর্যন্ত জানি fs cos θ, fs cos θ। তাহলে কার্য কখন পজিটিভ হবে? যখন থিটার ভ্যালু 90 ডিগ্রির কম হবে, তখনই তো cos θ পজিটিভ হয়। আর থিটা যদি 90 ডিগ্রি বেশি হয় 180 ডিগ্রির মধ্যে, তখন cos, ধরো cos 120 ডিগ্রি, 90 ডিগ্রি বেশি হলো, এটার মান -হাফ হয়। তারপর ঋণাত্মক হবে কখন কার্য? বোঝাই যাচ্ছে কার্য ধনাত্মক আর ঋণাত্মক কখন হবে? যখন কোণ 90 ডিগ্রির কম হবে সরণ আর বলের মধ্যে, তখন কার্য ধনাত্মক। আর যদি 90 ডিগ্রির বেশি 180 ডিগ্রির কম হয় বা 180 ডিগ্রির সমান হয়, সেই ক্ষেত্রে কার্য হবে ঋণাত্মক। তাহলে এই দুটো জিনিস আমরা লিখে নিই। তাহলে কার্য কখন ধনাত্মক হচ্ছে? নাম্বার 1 কি বলে, যদি থিটা 0 সমান, দেখো থিটা যদি 0 সমান হয়, 0 হলে ধনাত্মক হবে, cos 0 কত 1 না, প্লাস তো, অথবা 90 ডিগ্রি থেকে ছোট হয়, তার মানে থিটা সূক্ষ্ম কোণ যদি হয়, হ্যাঁ তাহলে কার্য পজিটিভ হয়, ধনাত্মক হবে। এক্স্যাক্টলি বল আর সরণ যখন একই দিকে হবে, বল এদিকে সরণ ওইদিকে, বল যেদিকে সরণ সেই দিকে, এখানে থিটার ভ্যালু 0, হ্যাঁ তাহলে বল ও সরণ একই অভিমুখে হলে কার্য আমরা ডাইরেক্টলি fs লিখব। fs কখন হবে? যখন একই অভিমুখে হয়। দেখো একই অভিমুখে হলে, কারণ fs cos 0 মানে 1। এবার কার্য ধনাত্মকের আমরা উদাহরণ দিব। দেখো ধনাত্মক কার্য কোথায় কোথায় হয়, হ্যাঁ ধনাত্মক কার্যের উদাহরণ হয়েছিল তো, হ্যাঁ এবার দেখো ধনাত্মক কার্য কখন হয়, উদাহরণ।
আচ্ছা দেখো, যদি বল আর সরণ একই দিকে হয় অথবা 90 ডিগ্রির কম হয় তাহলেই কার্য হবে ধনাত্মক। আচ্ছা একই দিকের কয়েকটা উদাহরণ দাও। ধরো 1 নম্বর, একটা বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে তুমি উপর দিকে তুলছো, তাহলে আমি বল প্রয়োগ করলাম কোন দিকে? উপর দিকে। এক্সটার্নাল ফোর্স, আমার যে বল সেটা এক্সটার্নাল ফোর্স উপর দিকে। আমি নিচ থেকে উপরে তুললাম, তাহলে সরণও তাহলে এদিকে। তাহলে এক্সটার্নাল ফোর্স যে কার্য করলো এটা অবশ্যই ধনাত্মক কার্য হবে, কারণ বল আর সরণ একই দিকে আছে, কোণ আছে 0 ডিগ্রি। তাহলে 1 নম্বর উদাহরণ আমরা লিখতে পারি, অভিকর্ষের বিরুদ্ধে কোনো বস্তুকে উপরে তুললে বা বহিস্থ বল দ্বারা কার্য ধনাত্মক হয়। তাহলে অভিকর্ষের বিরুদ্ধে, এত বড় বড় লাইন না লিখলেও হয়, বিরুদ্ধে কোনো বস্তুকে উপরে তুললে বহিস্থ বল দ্বারা কার্য, যেটা বহিস্থ বল দ্বারা কার্য পজিটিভ হইল। আরো উদাহরণ দেখি, যে উদাহরণগুলো আমাদের প্রয়োজনীয় সেগুলোই বলবো, অনেক আছে তো অনেক উদাহরণ। দেখো একটা স্প্রিং দেওয়ালের সঙ্গে আটকানো আছে, স্প্রিং এর লেন্থটা এরকম, তাহলে একটা উদাহরণ ধনাত্মক কার্যের উদাহরণ গেল। এবার দেখো একটা স্প্রিং এর উপর আমি যদি বাইরের থেকে এইভাবে বল প্রয়োগ করি, টানি, তাহলে স্প্রিংটা লম্বা হবে। লম্বা হবে মানে বলের প্রয়োগ বিন্দু সরণ ঘটলো। আমি বল প্রয়োগ করেছিলাম এই বিন্দুটাতে, তাহলে এই বিন্দুটা সরে এই বিন্দুতে আসছে, বলের প্রয়োগ বিন্দু সরণ তাহলে এই অভিমুখে। আর প্রযুক্ত বল এক্সটার্নাল ফোর্স যেটা, সেটাও তো একই দিকে। তাহলে কি আমি বলতে পারি না, যেহেতু একই দিকে আছে প্রযুক্ত বলের অভিমুখ আর সরণের অভিমুখ, তাহলে এখানে বহিস্থ বল দ্বারা কার্য ধনাত্মক, ধনাত্মক না? আচ্ছা স্প্রিংটাকে যদি সংকুচিত করো, স্প্রিংটাকে আমি এই দিকে বল প্রয়োগ করে সংকুচিত করলাম, মানে স্প্রিংটা এরকম হয়ে গেল, ছোট হয়ে গেল, এইটুকু ছিল ছোট হয়ে গেল। তার মানে এবার সংকুচিত করার পরে আমাকে এক্সটার্নাল ফোর্স এদিকে দিতে হবে না, বাইরে থেকে বলতে এদিক থেকে দিতে হবে। আর সরণও তো এদিকেই হলো, বলের প্রয়োগ বিন্দু সরণ তো এদিকেই হলো। তো এই ক্ষেত্রেও কার্য কি, ধনাত্মক না ঋণাত্মক? ধনাত্মক না ঋণাত্মক? সরণ আর বল তো একই দিকে, ধনাত্মক। তাহলে স্প্রিংকে যখন আমি প্রসারিত করছি তখনও কার্য ধনাত্মক, আবার যখন সংকুচিত করা হচ্ছে তখনও কার্য কিন্তু ধনাত্মক। কার দ্বারা কার্য ধনাত্মক? বহিস্থ বল দ্বারা কার্য ধনাত্মক। হ্যাঁ, তারপরে স্প্রিং বল আছে, আমি পরবর্তীতে আবার দেখবে যখন ঋণাত্মক কার্য করবো আমি এই উদাহরণগুলোই দিব। হ্যাঁ, তাহলে স্প্রিং প্রসারিত বা সংকুচিত করতে বহিস্থ বল দ্বারা কার্য ধনাত্মক হয়, হইল? আচ্ছা থাক, এই দুটো উদাহরণই থাক, এমনি অনেক লেখা যাবে, ঠিক আছে? এবার ঋণাত্মক কার্য, তাহলে মনে রাখো কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে ধনাত্মক কার্য হবেই, 90 ডিগ্রি কম হলেও ধনাত্মক কার্যই হবে। আমি 0 ডিগ্রি উদাহরণগুলোই দিলাম এখানে। এইবার আসি আমরা ঋণাত্মক কার্য। দেখো ঋণাত্মক কার্য কখন হবে, বোঝাই যাচ্ছে cos থিটার ভ্যালুর উপর নির্ভর করবে কার্য ধনাত্মক না ঋণাত্মক। cos থিটার ভ্যালু যদি ঋণাত্মক হয় তখন কার্য ঋণাত্মক। 2 নম্বর, তাহলে কার্যের শ্রেণী বিভাগের ঋণাত্মক কার্য, নেগেটিভ ওয়ার্ক কখন হবে? তুমি এই পৃষ্ঠে একটা বস্তু আছে, সরণ এইদিকে হচ্ছে, বল এইদিকে F, দেখো কোণ গ্রেটার দেন 90 ডিগ্রি, তাহলে cos এর 90 ডিগ্রির বড় কোণের মান তো মাইনাস হয়, তাহলে এই ক্ষেত্রে কার্য ঋণাত্মক হবে। তাহলে আমরা লিখতে পারি যদি থিটা 180 সমান বা 180 থেকে ছোট, দেখো, অথবা 90 ডিগ্রি থেকে বড় হয় তবে W নেগেটিভ হয়। বুঝলাম আমরা? এবার এক্স্যাক্টলি যদি 180 ডিগ্রি হয় সেই ক্ষেত্রেই বা কি হবে? ধরো এই দিকে সরণ ঘটছে, বল প্রয়োগ হচ্ছে উল্টা দিকে,
আচ্ছা, তোমরা অনেকেই ধারণা করতে পারো এই দিকে বল দিচ্ছি, সরণ কেন উল্টা দিকে হবে? বল প্রয়োগ হচ্ছে, এটা অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে বল এদিকে দিচ্ছি, সরণ কেন ওদিকে হবে? টানছে এদিকে যাচ্ছে, আরো বল থাকতে পারে, অন্য বল, এটা একজন টানছে আরেকজন তো দিকে টানছে, তাহলে এই একজন, ধরো এ ব্যক্তি টানছে এদিকে, বি ব্যক্তি টানছে ওইদিকে, বি ব্যক্তির বল যদি বেশি হয় তাহলে সরণ তো ওইদিকেই হবে, কিন্তু এ দ্বারা কার্য নিতে হবে এই বলটাই, এ যে বল প্রয়োগ করছে এইদিকে তার দ্বারা কার্য এই বলটাই নিতে হবে, তাহলে এ দ্বারা কার্য হবে ঋণাত্মক। আমার কথার মানে বুঝতে পারছো? ধরো এখানে এখানে উদাহরণটা বোঝো, ধরো এখানে বস্তু, এখানে বি ব্যক্তি টানছে, একটা বল প্রয়োগ করছে এফ বি বলে, এবং সরণ এইদিকে হচ্ছে, এবং এইদিকে আরেকজন টানছে এফ এ বলে এ ব্যক্তি, তাহলে এ ব্যক্তি আর বি ব্যক্তি ওদিকে টানছে আর এদিকে টানছে, কিন্তু আলটিমেট নেট লব্ধ সরণ যেটা হচ্ছে বি ব্যক্তির দিকে হচ্ছে। তাহলে বি ব্যক্তির কার্য কি হবে? বি ব্যক্তির কার্য পজিটিভ। কেন? বি এর বল আর সরণের অভিমুখ একই দিক। এ ব্যক্তির কার্য যদি বলা হয় তাহলে নেগেটিভ, এর বল আর সরণ উল্টা দিক। তাহলে অনেকগুলো বল থাকতে পারে, আমি তো দুটো বল দেখালাম, অনেকগুলো বল একটা বস্তুর উপর ক্রিয়া করতে পারে, কিন্তু একটা নির্দিষ্ট বলের জন্য কার্য ঋণাত্মক হতেই পারে, আর আরেকটা নির্দিষ্ট বলের জন্য কার্য একই বস্তুর উপর ধনাত্মক হতে পারে। তাহলে দেখো, বল ও সরণ পরস্পর বিপরীতমুখী হলে আমি লিখতে পারি W is equal to minus Fs। কেন মাইনাস Fs? তুমি যদি লেখো Fs cos 180 ডিগ্রি, তার মানে মাইনাস Fs, তাহলে বল সরণ বিপরীতমুখী হলে মাইনাস হবে। আমরা ডাইরেক্ট ইউজ করব, যদি একই দিকে হয় তাহলে Fs, আগে যেটা বললাম, একই দিকে হলে Fs আর বিপরীত দিকে হলে বল সরণ, তখন মাইনাস Fs ডাইরেক্ট, অত ভাবার ব্যাপার নেই, বেশিরভাগ কেসে এগুলো থাকবে। নেক্সট, তারপরে আমরা দিচ্ছিলাম উদাহরণ, বোধহয় নেগেটিভ কার্যের উদাহরণ। দেখো নেগেটিভ কার্যের উদাহরণ একই রকম উদাহরণগুলো দিব, হ্যাঁ, ওটার সঙ্গে মিল রেখে। উদাহরণ নম্বর 1, তখন কি বলা হয়েছিল? অভিকর্ষের অধীনে বস্তুকে তোলা, না উপরে তোলা, না? হ্যাঁ, দেখো অভিকর্ষের অধীনে কোনো বস্তুকে যদি আমরা উপরে তুলি, উপরের দিকে তুলছি, দুইটা বল ক্রিয়া করছে, কিন্তু এখানে বল কিন্তু একটা নাই, পজিটিভ কার্য আর নেগেটিভ কার্য একসঙ্গেই হয়। এক্সটার্নাল বল দিয়ে আমি উপরের দিকে বস্তুটাকে তুললাম, এখানে সরণ উপরের দিকে, আর এক্সটার্নাল ফোর্স যেটা সেটা উপরের দিকে, তাহলে এক্সটার্নাল ফোর্স ধনাত্মক কার্য করছে, কিন্তু আরেকটা এখানে বল আছে, সেটা কি? ওজন আছে, গ্র্যাভিটি আছে। তো গ্র্যাভিটি কোন দিকে কাজ করবে? সব সময় নিচের দিকে। বস্তু সরছে কোন দিকে? আমি নিচ থেকে উপরে সরালাম, আমি নিচ থেকে উপরে বস্তুকে সরালাম, তাহলে আমার বল উপর দিকে, সরণও উপর দিকে, তাহলে আমার কার্য ধনাত্মক। এবার গ্র্যাভিটি কত কার্য করলো? ধনাত্মক না ঋণাত্মক? গ্র্যাভিটি নিচের দিক, সরণ হলো উপরের দিক, তাহলে গ্র্যাভিটির কার্য হলো ঋণাত্মক। বোঝা গেল? তাহলে অভিকর্ষের বিরুদ্ধে উপরে তুললে, অভিকর্ষের বিরুদ্ধে উপরে তুললে অভিকর্ষ বল দ্বারা কার্য, অভিকর্ষ বল দ্বারা কার্য ঋণাত্মক হয়, নেগেটিভ হয়। তাহলে উপরে তুললে আমার কার্য ধনাত্মক না ঋণাত্মক? আমি বল প্রয়োগ করছি উপরে, সরণ উপর দিকে, ধনাত্মক কার্য। অভিকর্ষ বল দ্বারা কার্য ঋণাত্মক, কারণ অভিকর্ষ বল নিচের দিক, সরণ হলো উপর দিক। আচ্ছা, এইবার আমি এই বস্তুটাকে উপর থেকে নিচে নামাচ্ছি, এইভাবে উপর থেকে যদি নিচে নামাই, তাহলে অভিকর্ষ বল দ্বারা কার্য হবে পজিটিভ, কারণ অভিকর্ষ বল নিচের দিকেই, সরণ নিচের দিকে। আচ্ছা, আমার কার্য ধনাত্মক না ঋণাত্মক? এখানেই তো গন্ডগোলটা করে ফেলো। আমার কার্য অবশ্যই ঋণাত্মক আছে। দেখো আমার কার্য, বলো, আমি যখন উপরের থেকে নিচের দিকে নামাচ্ছি তখন আমি কোন দিকে বল প্রয়োগ করছি? ভালো করে চিন্তা করে কথা বলো। উপর থেকে নিচে এইভাবে নামাচ্ছি, আমি বল কোন দিকে প্রয়োগ করে যাচ্ছি? উপরের দিকে বল প্রয়োগ করছি। নিচে ধরে আছি,
নিচে ধরে থাকা মানে কি উপরের দিকে ঠেলা, তো বুঝতে পারছো? তাহলে উপর থেকে যখন আমি নিচের দিকে নামাচ্ছি, বল আমার প্রয়োগ হচ্ছে উপর দিক, সরণ হচ্ছে নিচের দিক, তাহলে এখানে আমার কার্য কি ঋণাত্মক। তাহলে একটা জিনিস দেখো, যেখানে অভিকর্ষের কার্য ধনাত্মক আমার কার্য ঋণাত্মক, আবার অভিকর্ষের কার্য যদি ঋণাত্মক হয় আমার কার্য ধনাত্মক হবে, উল্টা হবে। অভিকর্ষ ধনাত্মক হলে আমার ঋণাত্মক, অভিকর্ষ ঋণাত্মক হলে আমার ধনাত্মক, সবসময় তাই। আচ্ছা, ঘর্ষণের বিরুদ্ধে কার্যের কথা ভাবো তো। আমি এইদিকে কোনো বস্তুকে সরাচ্ছি এর দূরত্ব, তাহলে এক্সটার্নাল বল এইদিকে, সরণ ঘটলো এইদিকে, তাহলে আমার কার্য অবশ্যই ধনাত্মক। সঙ্গে সঙ্গে ঘর্ষণ বল থাকবে না একটা, ফ্রিকশন ফোর্স থাকবে না একটা, ফ্রিকশনাল ফোর্স থাকবে। ফ্রিকশনাল ফোর্সের বিরুদ্ধে যাচ্ছে, তাহলে ফ্রিকশন দ্বারা কার্য কি হবে ঋণাত্মক হবে, কারণ ফ্রিকশন এইদিকে, বস্তুর সরণ এইদিকে, বুঝতে পারছো? তাহলে যেখানে ধনাত্মক কার্য আছে সেখানে অবশ্যই ঋণাত্মক কার্য থাকবে, কেউ না কেউ ঋণাত্মক কার্য করতেই হবে। তাহলে এবার স্প্রিং এর উদাহরণটা দেখো, এবার স্প্রিং এর উদাহরণটা যেটা দেওয়া হচ্ছিল বোঝো। একটা স্প্রিং, এইটুকু তার দৈর্ঘ্য, আমি টেনে এটাকে বল প্রয়োগ করে টেনে আমি বড় করলাম, তাহলে সরণ ঘটালাম এইদিকে, বলের প্রয়োগ বিন্দু সরণ হলো এইদিকে, এক্সটার্নাল বল এইদিকে প্রয়োগ করছি আমি, এইদিকে এক্সটার্নাল ফোর্স। আচ্ছা, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে, সেই জন্য এক্সটার্নাল ফোর্সের একটা বিপরীত দিকে প্রতিক্রিয়া থাকবে, যেটা নাকি স্প্রিং আমাকে দেবে, সেটাকে আমরা না স্প্রিং ফোর্সই বলি, এফএস। তাহলে দেখো, এক্সটার্নাল বল আর স্প্রিং বল পরস্পর বিপরীত দিকে আছে। আচ্ছা, আমি যখন টেনে ধরে আছি বস্তুটাকে, তখন কিন্তু এক্সটার্নাল ফোর্স আর স্প্রিং ফোর্স সমান সমান ধরে আছি, তো মানে ব্যালেন্স অবস্থা আছে। ব্যালেন্স অবস্থা থাকা মানে কি এদিককার বল আর ওদিককার বল তাহলে সমান। আচ্ছা, আমি যখন ছেড়ে দিব তখন কোন বলটা থাকবে না, এক্সটার্নাল থাকবে না, থাকবে শুধু স্প্রিং ফোর্স। স্প্রিং ফোর্সের জন্য কি হবে, স্প্রিং আগের অবস্থায় চলে যায়, তাই না? আচ্ছা, যাই হোক, তাহলে আমি এই স্প্রিংটাকে এতখানি দৈর্ঘ্য বৃদ্ধি করলাম এক্সটার্নাল বল প্রয়োগ করে এই দিকে, আর এখানে স্প্রিং ফোর্স বল প্রয়োগ করছে এই দিকে এফএস। তাহলে সরণ আর স্প্রিং ফোর্স ডিরেকশন উল্টা হচ্ছে কি, উল্টা হচ্ছে না? তাহলে এখানে স্প্রিং ফোর্স দ্বারা কার্য ধনাত্মক না ঋণাত্মক? ঋণাত্মক, বুঝতে পারছো? আচ্ছা, আমি যখন সংকুচিত করব, ধরো আমি এবার সংকুচিত করছি স্প্রিংটাকে, দেখো তো স্প্রিং ফোর্সের কার্য, আমি এটাকে ধাক্কা দিয়ে ছোট করে দিলাম, এটুকু করে দিলাম, আমার কার্য ধনাত্মক হবে না ঋণাত্মক হবে? কল্পনা করো, আমি ছবিতে দিলাম না, আমি বল দিচ্ছি এদিকে, সরণও করলাম এদিকে, তাহলে আমার কার্য প্লাস না মাইনাস? প্লাস। আমি যেই দিকে বল প্রয়োগ করলাম সেই দিকেই সরণ, তাহলে পজিটিভ কার্য। তাহলে আমি যখন সংকুচিত করলাম, কেন সংকুচিত করার ক্ষেত্রে পজিটিভ কার্য হচ্ছে, আমি দিই নাই ওখানে, বলি নাই? বলছি তো, ওখানেও তো বলছি। স্প্রিং প্রসারিত বা সংকুচিত করতে বহিস্থ বল দ্বারা কার্য পজিটিভ হয়, দেখছি না? এখানে এইবার সংকুচিত করতে বহিস্থ বল দ্বারা কার্য দ্বারা পজিটিভই তো, কিন্তু স্প্রিং ফোর্স দ্বারা কার্য দেখো কি। আচ্ছা, আমি যখন এইদিকে বল প্রয়োগ করব, স্প্রিং ফোর্স কোন দিকে? এইদিকে, তখন এফএস এইদিকে, সরণ কোন দিকে ঘটালাম? এদিকে, ছোট করলাম। তাহলে দেখো, সরণের অভিমুখ আর স্প্রিং ফোর্সের অভিমুখ পরস্পর বিপরীত দিকে আছে, তাহলে স্প্রিং ফোর্স এখানে ঋণাত্মক কার্য করছে। তাহলে এক্সটার্নাল বল এখানে ধনাত্মক কার্য করে, সংকুচিতই করো আর প্রসারিতই করো। এক্সটার্নাল বল আমি যে বল প্রয়োগ করছি সেটা দ্বারা ধনাত্মক কার্য হয়, আর স্প্রিং যে বল প্রয়োগ করছে সেটা দ্বারা ঋণাত্মক কার্য হয়। তাহলে এইবার আমি ওই যেহেতু ওইটার সঙ্গে লিঙ্ক রেখে আমি দ্বিতীয় উদাহরণ, তাহলে স্প্রিং এর উদাহরণ দিচ্ছি। স্প্রিং সংকুচিত, স্প্রিং প্রসারিত বা সংকুচিত, প্রসারিত বা সংকুচিত করলে স্প্রিং বল দ্বারা কার্য ঋণাত্মক হয়। তাহলে ধনাত্মক কার্য ঋণাত্মক কার্য আমরা বুঝলাম। নেক্সট কার্যের আরেকটা শ্রেণী বিভাগ, সেটা হচ্ছে শূন্য কার্য। বল প্রয়োগ হওয়া সত্ত্বেও কার্য শূন্যও হতে পারে। দেখো, বল প্রয়োগ হওয়া সত্ত্বেও কার্য শূন্য হতে পারে কখন? হচ্ছে আবার দেখো, শূন্য কার্য 3 নম্বর শ্রেণী, শূন্য কার্য। ওয়ার্ক ডান শূন্য হবে। দেখো, কার্যের সূত্র, সবই তো কার্যের সূত্র থেকে আসছে।
fs cos থিটা, পজিটিভ নেগেটিভ শূন্য সবই তো এখান থেকে আসছে। আচ্ছা বলো, বল প্রয়োগ করা হবে মানে বল নট ইকুয়াল টু জিরো, বল থাকবে, বল আমি প্রয়োগ করব, কিন্তু সরণ যদি শূন্য হয় তাহলে কার্য কত হবে? সরণ যদি শূন্য হয় কার্য কত? শূন্য। আবার থিটা যদি 90 ডিগ্রি হয় তাও কার্য শূন্য। তাহলে কখন কার্য শূন্য হওয়ার কন্ডিশন কি? দুইটা কন্ডিশন হলো না, বল প্রয়োগ হবে কিন্তু সেই বল কোনো কার্য করবে না। কখন? যদি সরণ শূন্য হয় তাহলে কোনো কার্য হবে না, অথবা যদি আমি 90 ডিগ্রি কোণে, যদি সরণের সঙ্গে 90 ডিগ্রি কোণে যদি বল প্রয়োগ করা হয় তাহলে কোনো কার্য হবে না, ওই বল কোনো কার্য করে না, আর ওই বলকে বলা হয় কার্যহীন বল। তাই না? বুঝছো না? আচ্ছা সরণ শূন্যের উদাহরণ, বল প্রয়োগ করে যাচ্ছি কিন্তু সরণ শূন্য, দেওয়ালে আমি ঠেলে যাচ্ছি, দেওয়াল তো সরে না, তো আমি বল তো প্রয়োগ করছি, তাহলে আমার কার্য কি হবে? শূন্য, তাই না? সরণ শূন্য। এবার 90 ডিগ্রি কোণ, মাধ্যমিকে তো, মাধ্যমিকের বইগুলোতে একটা উদাহরণ সব বইতে কমন থাকে, এক ব্যক্তি সুটকেস হাতে লইয়া হাঁটিয়া যাইতেছে, এরকম উদাহরণ থাকে মাধ্যমিকের বইতে, দেখবে। এবার সুটকেসের উপর কার্য শূন্য হয় কোন বল দ্বারা? তুমি এখানে চিন্তা করো, একজন লোক একটা সুটকেসকে হাতে নিয়ে, একজন লোক এটা ধরো হেঁটে যাচ্ছে সামনে, সুটকেস হাতে নিয়ে সামনের দিকে যাচ্ছে। হ্যাঁ, এবার সামনের দিকে গেলে মেয়ে হয়ে গেল, তাহলে সামনের দিকে যাচ্ছে। আচ্ছা সামনের দিকে গেলে সরণ হচ্ছে, ও এখানে আসছে, কার্য শূন্য। তাহলে এই মেয়েটি কি কার্য শূন্য করছে? মেয়ে তো বল প্রয়োগ করে সরণ ঘটাচ্ছে, তাহলে মেয়ের কার্য শূন্য না, তাহলে শূন্য কার্য কার রেসপেক্টে শূন্য কার্য? অভিকর্ষ বল। অভিকর্ষ বল যখন 90 ডিগ্রি কোণে আছে, সরণ ঘটছে এদিকে, সুটকেসের উপর কে কার্য করে না? শূন্য কার্য হয় অভিকর্ষ বলের সঙ্গে সরণ 90 ডিগ্রি কোণে আছে। তাহলে পরিষ্কারভাবে লিখতে হবে, তুমি যদি সুটকেসের উদাহরণ দাও, কোনো ব্যক্তি সুটকেস হাতে লইয়া যদি অনুভূমিকভাবে হেঁটে যায়, ব্যক্তি দ্বারা সুটকেসের উপর কোনো কার্য সম্পন্ন হয় না, এটা আবার লেখা যাবে না। ব্যক্তি সুটকেসের উপর কার্য করছে, কে কার্য করে না? অভিকর্ষ বল বা ওজন। এখানে ওজন হচ্ছে কার্যশীল বল। শুধু তাই না, দেখো 90 ডিগ্রির উদাহরণ অনেক আছে। পৃথিবীর চারপাশে চাঁদ ঘোরে বা সূর্যের চারপাশে পৃথিবী ঘোরে। দেখো পৃথিবীর সরণ সবসময় স্পর্শক বরাবর, পৃথিবীর গতিবেগ স্পর্শক বরাবর, আর সূর্য পৃথিবীর উপর যে বল প্রয়োগ করছে গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স আর সরণ সবসময় 90 ডিগ্রি। তাহলে পৃথিবীর উপর কার্য করে না কোন বল? যদি বলা হয় গ্র্যাভিটেশনাল ফোর্স, কোনো কার্য করে না, তাহলে এখানে গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা কার্য শূন্য, মানে এখানে কার্যহীন বল হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘোরানোর জন্য সুতায় বেঁধে একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘোরাচ্ছি, এখানেও আমি এইভাবে আঁকি বৃত্তটা, বস্তুর গতির অভিমুখ এই দিক, আর সুতায় যে টান বল ক্রিয়া করে এই দিকে, টান দ্বারা এই বস্তুর উপর কোনো কার্য হয় না। আর এই টান যদি বৃত্তাকার পথে ঘোরাও, এই টানটাই অনুভূমিক বৃত্তাকার পথে যদি ঘোরাও, এই টানই হচ্ছে অভিকেন্দ্র বল। সেই জন্য একটা কথা থাকে যে অভিকেন্দ্র বল বস্তুর উপর কোনো কার্য করে না। ঠিক টান বলা যাবে না, টান কোনো কোনো সময় কার্য করতেও পারে। অভিকেন্দ্র বল বস্তুর উপর কোনো কার্য করে না, কারণ অভিকেন্দ্র বল সবসময় লম্বভাবে থাকবে বস্তুর গতির সঙ্গে। বোঝা গেল? তাহলে কোনো বল যদি গতির সঙ্গে লম্বভাবে থাকে, সেই বল বস্তুর উপর কোনো কার্য করে না, তাহলে ওই বলকে আমরা কার্যহীন বল বলবো, মানে ওই বল দ্বারা কার্য কত? শূন্য। তাহলে বল দ্বারা কার্য শূন্য, দুইটা কন্ডিশন, সরণ শূন্য অথবা বল আর সরণের মধ্যে কোণ হবে 90 ডিগ্রি। নেক্সট, কার্য ইকুয়াল টু শূন্য হবে, কন্ডিশনটা লিখি, যদি s ইকুয়াল টু শূন্য হয় বা থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তখন ওই বলকে কার্যহীন বল বলে। এবার উদাহরণ, দুইটা উদাহরণ দাও, সরণ শূন্য আর থিটা 90 দুইটা উদাহরণ দাও। সরণ শূন্য উদাহরণ, হ্যাঁ দেওয়াল ঠেলা উদাহরণ। 1 নম্বর, দেওয়ালকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করলে বল দ্বারা কার্য, চেষ্টা করলে যদি দেওয়াল না সরে,
আবার সরে গেলে আবার মুশকিল। চেষ্টা করলে যদি দেওয়াল না সরে তবে ওই বল দ্বারা কার্য শূন্য হবে। গেল 1 নম্বর উদাহরণ। 2 নম্বর উদাহরণ, সূর্যের চারপাশে আবর্তনশীল পৃথিবীর উপর মহাকর্ষ বল দ্বারা কার্য শূন্য হয়। সূর্যের চারপাশে আবর্তনশীল পৃথিবীর উপর মহাকর্ষ বল দ্বারা কার্য। তাহলে কার্যহীন বলের উদাহরণ দিতে গেলে একটু বর্ণনা করতে হবে, বলতে হবে তো কোনটা কার্য করে না, কোন বলটা। তাহলে সরণ শূন্য অথবা θ90 দুটো উদাহরণ দেওয়া হলো। তাহলে বল প্রয়োগ হলেও কার্য নাও হতে পারে। তাহলে শূন্য কার্যের উদাহরণ আমাদের হলো। তাহলে এখন থেকে আমরা বুঝবো কোনো বল যদি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে সরণের সঙ্গে, তাহলে কার্য হবে না। পরিষ্কার কথা, আমরা করবোই না, অন্য কিছুই করবো না, একটা ডিরেক্টলি শূন্য দেখবো কার্য। অঙ্ক স্টার্ট করবো কিন্তু। বোঝা হয়েছে তাহলে? আচ্ছা বড় দেখি, আমি এখানে 10 কেজি ভরের একটা বস্তু নিলাম, এইদিকে বল প্রয়োগ করলাম 20 নিউটন, 60 ডিগ্রি কোণ, আর এইদিকে বল প্রয়োগ করলাম 5 নিউটন। আমাকে আগে বলো মুখে এটা সরণ ঘটলো, মনে করো কথার কথা 2 মিটার, এখান থেকে এখানে আসলো। এই 2 বল দ্বারা কার্য তোমরা বলতে পারো কিনা আমি একটু দেখতে চাই। একটা 20 নিউটন বল আছে, একটা 5 নিউটন বল আছে। এক একটা বলের জন্য কার্য আলাদা আলাদা করে বার করতে হয় কিন্তু, এবং এই বল দ্বারা কার্য যখন বার করবে তখন এই বল দ্বারা কার্য তার উপর নির্ভর করবে না, ইন্ডিপেন্ডেন্ট প্রত্যেকটা। তাহলে তোমাকে একদম উল্লেখ করে বলা হচ্ছে 20 নিউটন বল দ্বারা কার্য কত। আমি কি বলবো? 20 নিউটনের উপাংশ দিয়ে কত? 20 cos 60। আচ্ছা আরেকটা উপাংশ থাকবে 20 sin 60 উপরে দিকে না, কিন্তু এই উপাংশটা সরণের সঙ্গে 90 ডিগ্রি না, তাহলে ওই উপাংশ দ্বারা তো কোনো কার্য হবে না। তাহলে সরণের দিকে উপাংশটাই নেব আমরা সব সময়। 20 দুইটা উপাংশ হয়, কিন্তু একটা উপাংশ দ্বারা কার্য হবে না, কারণ একটা উপাংশ তুমি সরণের দিকে নিচ্ছ, আর একটা উপাংশ অবশ্যই সরণের সঙ্গে 90 ডিগ্রি কোণ থাকবে, তাহলে সেটা ধরে কোনো কার্য হচ্ছে না। তো 20 নিউটন বল দ্বারা কার্য শুধুমাত্র 20 ইনটু s ইনটু cos 60, সাইন দিয়ে কোনো কার্য হবে না। গেল। এবার 5 নিউটন বল দ্বারা কার্য ডাইরেক্ট বলবে, তাড়াতাড়ি বলো, কেন দেরি হবে? বল কত? 5, সরণ কত, কোণ কত? 180 ডিগ্রি উল্টা দিকে, তাহলে মাইনাস fs বলবো, -5 ইনটু 2। তাহলে 5 নিউটন বল দ্বারা কার্য -10, আর 20 নিউটন বল দ্বারা কার্য কত হলো? 20 ইনটু 2 ইনটু cos 60, তাই না? fs cos θ 20 নিউটন বল দ্বারা কার্য। তা 20 নিউটন দ্বারা হলো 5 নিউটন দ্বারা হলো, বলো তো ওজন দ্বারা কার্য কত? হ্যাঁ, লম্ব প্রতিক্রিয়া দ্বারা কার্য কত? 0, কারণ লম্ব প্রতিক্রিয়া 90 ডিগ্রি কোণে থাকে সব সময় তলের সঙ্গে। তো সরণের সঙ্গে লম্ব প্রতিক্রিয়া 90 ডিগ্রি হলে তবে কার্য 0 হবে, আবার কখনো কখনো নাও হতে পারে। সবসময় হবে তেমন কোনো কথা। দেখো স্টার্ট করা হচ্ছে অঙ্ক। নাম্বার দাও। এক্সারসাইজ 3, 10 কেজি ভরের একটি ব্লক, দেখতে পাচ্ছ 10 কেজি ভরের একটা ব্লক 50 নিউটন বল দ্বারা একটি তলের উপর দিয়ে টানা হচ্ছে। 50 নিউটন বল দ্বারা টানা হচ্ছে এদিকে। প্রথম 4 সেকেন্ডে নিম্নলিখিত বলগুলি দ্বারা কার্য নির্ণয় করো। আচ্ছা এখানে দেখো সরণটা দেওয়া নাই, দেখছো সরণ দেওয়া নাই, তো সবার আগে সরণটা বার করে নিতে হবে। সরণ ছাড়া তুমি তো কার্য বার করতে পারবে না। বল তুমি জানো, আগে সরণ বার করার জন্য তোমার লাগবে ত্বরণ। বস্তুটা প্রথমে স্থির অবস্থায় আছে, দেখো এত ভরের একটি ব্লককে 50 নিউটন বল দ্বারা একটি তলের উপর দিয়ে টানা হচ্ছে। প্রথম 4 সেকেন্ডে নিম্নলিখিত বল দ্বারা কার্য নির্ণয় করো। প্রাথমিকভাবে ব্লকটি স্থির অবস্থায় আছে, এটা ধরে নিতে হবে। তাহলে প্রথমে এটা স্থির অবস্থায় আছে, 50 নিউটন বল এদিকে দেওয়া আছে, আর এখানে ঘর্ষণ আছে, এটাও দেখতে হবে।
ফার্স্ট ব্লকটার ত্বরণ বার করো। ত্বরণ বার করা শেখাইছিলাম আমি। ড্রাইভিং ফোর্স মাইনাস অপোজিং ফোর্স বাই ভর। একটাই বস্তু আছে, ড্রাইভিং ফোর্স 50 নিউটন, অপোজিং ফোর্স জানো ঘর্ষণ বল। ঘর্ষণ বল মানে হচ্ছে মিউ ইনটু এন বাই মাস 10। দেখো 50 মাইনাস মিউ হচ্ছে 0.2, এন হচ্ছে এর ওয়েট, এন আর ওয়েট সেম ইকুয়াল এখানে। তাহলে এন এর ভ্যালু ওয়েট মানে 10 ইনটু জি, 10 ইনটু জি এর মান যদি 10 ধরি তাহলে 100, তাই না? এন এর মান 100 বাই 10। দেখো ত্বরণ কত হলো? 50 মাইনাস 20, 30 বাই 10, 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ। এইবার সরণ, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। ইউ তো 0, প্রাথমিক অবস্থা স্থির না, তাহলে ইউ তো 0, তাহলে হাফ এটি স্কয়ার। হাফ এই মাত্র বের করলাম 3 টি স্কয়ার প্রথম 2 সেকেন্ডে নাকি প্রথম 4 সেকেন্ডে, তাহলে 4 এর স্কয়ার, 4 16 বাই 2 8, 3 8 24 মিটার। এই যে সরণটা দেওয়া ছিল না, সেই জন্য অঙ্কটা একটু কঠিন হয়ে গেল। সরণ ডাইরেক্ট দেওয়া থাকলে সরণ কার্য বের করতে সুবিধা হতো। যাও দেখো এখন তাহলে সরণ কত? 24 মিটার চলবে। হ্যাঁ, 24 মিটার সরণের জন্য কার্য। হ্যাঁ, এবার দেখো দীপঙ্কর বড় 50 নিউটন বল দ্বারা কার্য কত হবে? 50 নিউটন বল দ্বারা কার্য, 50 নিউটন বল দ্বারা কার্য, হ্যাঁ 50 ইনটু সরণ। সরণ কোন দিকে? এদিকে। 50 নিউটন এদিকে, তাহলে 50 ইনটু সরণ কত? 24, এত জুল, 1200 জুল। ঘর্ষণ বল দ্বারা কার্য। আচ্ছা, ঘর্ষণ বলের মান কোনটা জানি? এই যে মিউ এন। মিউ এন মানে 0.2 ইনটু 100 মানে 20। ঘর্ষণ বলের মানে কিন্তু 20। তাহলে ঘর্ষণ বল দ্বারা কার্য, ঘর্ষণ বল কোন দিকে? এই দিকে। সরণ কোন দিকে? তাহলে শুরুতেই মাইনাস আমাদের দিতে হবে। মাইনাস ঘর্ষণ বলের মান 20 আর সরণ তো 24, 24 দুগুণ 48 মাইনাস 4800 জুল। অভিকর্ষ বল দ্বারা কার্য, ওজন দ্বারা কার্য কত? ময়ূক, ওজন দ্বারা কার্য। লাইভে কিন্তু সবাই শুনবে। 400, হ্যাঁ 480 হবে, 48 না। হ্যাঁ, অভিকর্ষ বল দ্বারা কার্য। অভিকর্ষ বল মানে গ্র্যাভিটেশন দ্বারা কার্য কত? 0। লম্ব প্রতিক্রিয়া 0। মোট কার্য যোগ 1200 মাইনাস 480, 1200 মাইনাস 480 কত হয়? 720, 720 জুল। এটা মোট কার্য। হ্যাঁ, এখানে যে বিষয়টা সরণটা দেওয়া ছিল না, সরণটা আমরা আলাদা করে বার করে নিলাম। প্রশ্ন লেখো না তুমি, 1 নম্বরের অ্যান্সার, 2 নম্বরের অ্যান্সার, 3 নম্বরের অ্যান্সার এভাবে লিখে যাও। প্রশ্ন তো পাবেই, আছেই নোটে। তাহলে এই ঘর্ষণ বলের মান কিন্তু এখানে 20 হয়ে গেছে। তারপর দেখো এখানে সরণ দেওয়া আছে 10 মিটার। এ থেকে বিবিতে যাওয়ার জন্য ব্লকের উপর নিম্নলিখিত বলগুলি দ্বারা কার্য। তাহলে কার্যের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। সুষম বল দ্বারা কার্য, কার্য বের করার অনেক পদ্ধতি আছে। সুষম বল, তারপরে পরিবর্তনশীল বল, তারপরে গ্রাফের থেকে কার্য হচ্ছে। দেখো সরণ দেওয়া আছে, কোনো ঝামেলা নেই। এখান থেকে এখানে সরলো বলগুলো দেখো কয়টা বল আছে এখানে। ও এখানে বলাই আছে 50 নিউটন বল দ্বারা কার্য, 30 নিউটন বল দ্বারা কার্য, 10 নিউটন বল দ্বারা কার্য, লম্ব প্রতিক্রিয়া দ্বারা কার্য, অভিকর্ষ বল দ্বারা কার্য। দুইটা তো জিরো হবেই, শেষের দুইটা জিরো হয়েই যাবে, ওটা করার দরকার নাই। হ্যাঁ, এবার 50 নিউটন বল দ্বারা কার্য। দেখো 50 এর cos
উপাংশটা নিতে হবে cos 37 মানে 4/5। তাহলে 50 নিউটন বল দ্বারা কার্য হবে 50 ইনটু cos 37 ইনটু সরণ কত 10। এই তো এটা cos 37 মানে 4/5, 4/5 মানে হচ্ছে 40 ইনটু 10 মানে 400 জুল। বাস। তারপরে বলছে 30 নিউটন। দেখো 30 নিউটন, 30 নিউটনের এই দিকে উপাংশ একটা, এই দিকে উপাংশ একটা, তাই তো? মজার ব্যাপার দেখো, সবসময় cos দিয়েই যে কার্য হবে তা না, কিন্তু কোন দিকে কোন উপাংশ তার উপর ডিপেন্ড করবে। এইবার তো cos তো এটা 30 cos 30, তাই না? এটা কোনো কার্য করবে সরণের সঙ্গে 90 ডিগ্রি। তাহলে 30 sin 30 বল তো এইদিকে, 30 নিউটনের এই উপাংশ, সরণ তো এইদিকে, তাহলে মাইনাস দিয়ে নিব সঙ্গে সঙ্গে। তাহলে মাইনাস 30 sin 30 ইন্টু সরণ, sin 30 হাফ, হাফ ইন্টু 30 মানে 15, 150 না, মাইনাস 150, হ্যাঁ মাইনাস 150 জুল। 10 নিউটন বল দ্বারা কার্য, বলো তোমরা একটা। 10 নিউটন বল দ্বারা কার্য মাইনাস 10 ইন্টু 10, 100 জুল, মাইনাস 100 জুল। এক ব্যক্তি, একটা পুলি 5 কেজি ভরের একটা বস্তুকে টেনে তুলছে পুলি দিয়ে। আমরা যেমন জল তুলি কুয়ার থেকে, কেউ কেউ আর কি, আমরা না, আমাদের এখানে প্রয়োজন হয় না। এক ব্যক্তি 5 কেজি ভরের একটি বস্তুকে একটি পুলির সাহায্যে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরে তুলছে। এটার ত্বরণ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, উপরে তোলা হচ্ছে। প্রথম 2 সেকেন্ডে টান বল দ্বারা এবং অভিকর্ষ বল দ্বারা কার্য নির্ণয় করো। দেখো ক্রিয়ার ধারণা রাখো, অভিকর্ষ বল তো নিচের দিকে mg, টান তো উপরের দিকে। টান দ্বারা কার্য আর অভিকর্ষ বল দ্বারা কার্য আলাদা আলাদাভাবে করতে হবে। সবার আগে চাই সরণ, সরণ দেওয়া আছে 2 সেকেন্ডে কার্য বার করতে হবে, 2 সেকেন্ডে কার্য। তাহলে 2 সেকেন্ডে সরণ কতটা লাগবে? 2 সেকেন্ড পরে ধরো এখানে আসবে, 2 সেকেন্ড পরে ধরো এখানে আসবে, এই সরণটা কত এটা আমার লাগবে। এটা কি করে বার করব? সরণ দেওয়া আছে না, s ইকুয়াল টু ut প্লাস হাফ এটি স্কোয়ার করলেই না হয়ে গেল। এটা তো 0, প্রাথমিক গতিবেগ 0, সেই জন্য হাফ এটি স্কোয়ারের মধ্যে বসাও, a বের হয়ে যাবে, হাফ s বের হয়ে যাবে। a হচ্ছে 2 টি স্কোয়ার, প্রথম কয় সেকেন্ড? 2 সেকেন্ড, 2 এর স্কোয়ার, 4 মিটার। দেখো সরণ 4 মিটার হলো। এবার তো অঙ্ক সহজ হয়ে গেল। হ্যাঁ এবার বলো দেখি, মনে হচ্ছিল কঠিন অঙ্ক, দেখো এখন সহজ হয়ে গেল। সরণ হয়ে গেল আমাদের, বল ইন্টু সরণিত কার্য। এখানে থিটার ব্যাপারই নাই, হয় একই দিকে না হয় বিপরীত দিকে। দেখো টান বল দ্বারা কার্য, প্রথমে কি বলছে? টান বল, আচ্ছা কার্য বাই টি, এভাবে লিখলাম টান বল দ্বারা কার্য। ও টান তো জানা নাই, কোনো ব্যাপার না। টান কি করে বার করে? উপর দিকে বস্তু ত্বরণ নিয়ে উঠলে টান ইজ ইকুয়াল টু m ইন্টু জি প্লাস এ। তাহলে ডাইরেক্ট টান এখানে লিখে নাও, m ইন্টু জি প্লাস এ, উপরের দিকে উঠছে, জি এফেক্টিভ, জি প্লাস এ। m কত? 5, 10 প্লাস 2, 60 নিউটন। হ্যাঁ তাহলে টান বল দ্বারা কার্য, টান উপরের দিকে, সরণও তো উপরের দিকেই। টান আর সরণের মধ্যে কোণ কত? 0। তাহলে বল ইন্টু সরণ করলেই হয়ে গেল। টান কত? টি ইন্টু সরণ, টান কত? 60, সরণ কত জানি বের করলাম 4, 240 জুল পজিটিভ। টান বল দ্বারা কার্য হয়ে গেল। এবার আরেকটা বলছে গ্র্যাভিটি দ্বারা কার্য। গ্র্যাভিটির নিচের দিক, সরণ উপর দিক। গ্র্যাভিটির বলটা কত? 50 নিউটন, তাই না? 5 ইন্টু 10, তাহলে মাইনাস 50 ইন্টু সরণ 4, মাইনাস 4 5 20, 200। আজকে শেষ, কারণ ওদেরকে এইটুকুই করানো হয়েছিল, বেশি হয়ে গেলে আবার ঝামেলা হয়ে যাবে। এখানেই শেষ।